রামিসাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেটার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যদিও এই ধরনের নিন্দা এবং প্রতিবাদ জানাতে জানাতে শুধু আমরাই ক্লান্ত হয়ে গেছি ব্যাপারটা তা না, ইভেন ভিকটিম যারা ভুক্তভোগীর বাবা মা পরিবারও পর্যন্ত বিচার চাচ্ছে না। এখন আর তারা বোধ করে না যে এই রাষ্ট্রের কাছে তাদের আসলে আর চাইবার কিছু আছে। তাই আল্লাহর হস্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে কয়েক মাস সংবিধান না পড়ে শুধুমাত্র প্রয়োজনে সংসদেও যায়েন না, কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। এবং এই ধরনের ঘটনা আপনারা দেখবেন যে গত 3 মাসের কথা এই জন্য বলছি যে আগে আমাদেরকে বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার আসলে পরে দেশ জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো আন্দোলন থাকবে না, মব থাকবে না, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর সমস্যা হবে না, প্রতিষ্ঠান কাজ করবে, যা যা কিছু বলা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারে যা যা সমস্যা হচ্ছিল সব সমস্যার একমাত্র সমাধান হচ্ছে, তাবিজ ছিল হচ্ছে নির্বাচিত সরকার। এখন নির্বাচিত সরকার আসার পরে দেখবেন যে নৃশংস খুন, অপরাধ, ধর্ষণ কোনো কিছুই কমে নাই, মবও কমে যায় নাই। তাহলে সেই জায়গাতে আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান জানাবো যে আসলে কোন জিনিস আপনাদেরকে আটকে রেখেছে, এইগুলোকে দ্রুত বিচারের আওতায় এনে যারা অভিযুক্ত আছেন তাদেরকে শাস্তির মুখোমুখি করা। তা না হলে যেটা হবে যে রাষ্ট্রের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থা নষ্ট হয়ে গেছে, এই আস্থা পুনর্বহাল হবে না। আর আস্থা পুনর্বহাল না হলে যেটা হবে, এই যে তথাকথিত মব, তারপরে আইন হাতে তুলে নেওয়া, নিজ দায়িত্বে বিচার করবার যেই আগের জমানার বাস্তবতা ছিল সেগুলো মানুষ করবে। এটাই হচ্ছে সমাজের বৈশিষ্ট্য, যে আপনি রাষ্ট্র আকারে বিচার দেবেন, তা না হলে সমাজ তার গোত্র ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিজে বিচার আদায় করে নেবে। এখন রাষ্ট্র আকারে আসলে আমরা কোনটা চাই? আমরা তো সেই মধ্যযুগীয় ব্যবস্থাপনা চাই না বলেই তো আমরা রাষ্ট্র করেছি। সেজন্য আমরা সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দয়া করে আপনি সংবিধানটা কয়েকদিন কয়েক মাস পড়া বন্ধ করে দেন আল্লাহর হস্তে। আপনি কয়েক মাস সংবিধান পড়িয়েন না, আপনি দয়া করে আপনার মিনিস্ট্রিতে একটু কনসেন্ট্রেট করেন। পুলিশের যে পরিমাণ রদবদল হচ্ছে, এবং খুবই দলীয় বিবেচনায় রদবদল হচ্ছে, প্রফেশনাল বিবেচনায় না, পেশাদারিত্বের বিবেচনায় না, এই ধরনের রদবদল দিয়ে দলীয় লোকদেরকে দিয়ে দলীয় গুন্ডা পান্ডা বদমাশদেরকে গ্রেফতার করা যাবে না, যায় নাই, যাচ্ছে না, দেখতে পাচ্ছি তো, প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা সেগুলো। তাই আল্লাহর হস্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে কয়েক মাস সংবিধান না পড়ে শুধুমাত্র প্রয়োজনে সংসদেও যায়েন না। 90 দিন পর্যন্ত সম্ভবত অনুপস্থিত না থাকলে সদস্যপদ বাতিল হয় না। তা আপনি প্রয়োজনে কয়েক মাস সংসদেও যায়েন না যায় শুধুমাত্র মন্ত্রণালয়ে একটু অফিস করেন, কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। আমরা ভালো থাকবো, খারাপ থাকবো, সুস্থ থাকবো কি থাকবো না, নিরাপদে থাকবো কি থাকবো না, এর প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার মিনিস্ট্রি। তো সেইখানে আমাদের বিনীত অনুরোধ, প্রয়োজনে আপনি সংবিধান বাদ দিয়ে আপাতত শুধু মিনিস্ট্রি 3টা মাস একটু মিনিস্ট্রিটা চালান। আপনার যে মেধা আছে, আপনি চাইলে এটাকে একটা অসাধারণ বিপ্লবিক পরিবর্তন করতে পারবেন এইখানে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আজকের যেটা টপিক, আমরা যে জন্য আপনাদের সাথে কথা বলা, সেটা হচ্ছে যে চাঁদাবাজির ব্যাপকতা। এক তো হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত সেটা পত্রিকায় দেখতে পাচ্ছেন কি হচ্ছে চাঁদাবাজিতে, গণমাধ্যমে আসতেছে খুবই সামান্য, কারণ অধিকাংশ গণমাধ্যম যেহেতু সরকারি দলের দখলে চলে গেছে, খবর ইতিমধ্যে অনেক কমে গেছে, এবং খবর প্রচুর পরিমাণে সেন্সর করা, সেলফ সেন্সরশিপের যে রিয়ালিটি আমরা আওয়ামী লীগের জমানায় দেখেছি, সেগুলো এখন চলছে। সরকারি দলের সমালোচনা করার নিউজগুলো তুলে ফেলা হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, অথবা সাফিসিয়েন্ট কাভারেজ দেওয়া হচ্ছে না জনগণের পক্ষে থেকে। অতএব সেই জায়গাতেও যে পরিমাণ নিউজ আসতেছে, আপনার চাঁদাবাজি, দখলদার, হাট নিয়ে যে পরিমাণ গ্রুপিং, খুনাখুনি দেশের বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা সেই জায়গাতে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর নড়াচড়া অলমোস্ট নাই। এবং চাঁদাবাজি দেখেন যে আপনার শাহ আলী মাজারে আক্রমণ নিয়ে কি পরিমাণ একটা বয়ান তৈরি করা হইল, তৌহিদি জনতা, জামাত শিবির, হুজুররা 150 লোক মিলে ওখানে কেওয়াস তৈরি করে ফেলেছে। কিন্তু শাহ আলী মাজারের যে 400 দোকান আছে একটা ট্রাস্টের,
ঢাকাতে যেই ট্রাস্টের যেই মাজারের 400 দোকান থাকে, সেটা কত হাজার কোটি টাকার সম্পত্তি সেটা কি বোঝেন? 400 দোকান দখল করবার জন্য কি তৌহিদি জনতা যায়? ওই 400 দোকানের মালিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রাস্ট, সিন্দুক দখল করার জন্য কি জামাত শিবিরের পোলাপান যাবে? মানে জামাতের আমির ওই এলাকার এমপি, অথবা জামাতের 3টা সিট পাশাপাশি, তার মানিজ্যত রক্ষার জন্য তো সে ওই এলাকায় চাঁদাবাজিটা করবে না। এটা তো কমন সেন্সে পড়ে না, তার যে রাজনৈতিক চরিত্র। সেইখানে পুরো বয়ান তৈরি করা হইলো যে হুজুররা, জামাতিরা এখানে মব, তৌহিদি, সন্ত্রাস করতেছে ভারতের গণমাধ্যমে। যেটা আড়াল করা হলো এই বিএনপির দখলদার গণমাধ্যমগুলোতে, সেটা হচ্ছে যে এখানে 400 দোকানের মালিকানা ট্রাস্ট বদলের রাজনীতি চলছে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলছে। এবং এই ট্রাস্টের দায়িত্ব কারা দেবে? এটা শুধু গাঁজাখোররা তো ট্রাস্ট চালায় না, গাঁজাখোরদেরকে তো প্রতিদিন গাঁজা খাওয়ার ব্যবসা করে দিতেছে, ওখানে বেশ্যাখানা আছে সেগুলো করার ব্যবস্থা করতেছে। ঈদের মূল ব্যবসাটা কি? মূল ব্যবসাটা তো চাঁদার টাকা, 400 দোকানের মালিকানার টাকা, ট্রাস্টের টাকা, যেটা আওয়ামী লীগের লোকজন এখনও বখরা পায় ওই পাশ থেকে, মিলেমিশে ভাগ বাটোয়ারা করে খাইতেছে। তো এই ঘটনা বিভিন্ন মাজারে আমরা এর আগেও দেখেছি যে কোটি কোটি টাকার মাদকের ব্যবসা আছে, এই ব্যবসাটা কে নিয়ন্ত্রণ করবে? অতএব খবরের গোড়ায় না গিয়ে এই যে বয়ানের রাজনীতি, মবের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, মাজার ভাঙার দিকে, তৌহিদি জনতা, জঙ্গি উত্থান, এই রাজনীতিক বয়ানগুলো দেশের জন্য ক্ষতিকর। এগুলো আগে ওয়ার্ক করে নাই এবং ভবিষ্যতে এগুলো ওয়ার্ক করবে না। কবরস্থান থেকে চোর দখল, মানে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। তো অতএব সেই জায়গাগুলোতে আমাদের দেখা দরকার সরকারের, যে এই যে ব্যাপক মাত্রায় আপনার দলের নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছে 24-এর 5ই আগস্ট থেকে, চাঁদাবাজিটা এখন থেকে শুরু করা হয়নি। হাট ঘাট, মাঠ ইজারা, ডিশের ব্যবসা, নেটের ব্যবসা, ময়লার ব্যবসা, সব কিছু ইতিমধ্যে বিএনপির দখলে, সব নেতাকর্মীদের দখলে। বলা হচ্ছিল যে আমরা তো দল থেকে বহিষ্কার করছি, তাদের পদ পদবি স্থগিত করতেছি, আমরা তো এখন কারো বিচার করতে পারবো না, নির্বাচিত হয়ে আসলে আমরা বিচার করতে পারবো। এখন এই বক্তব্যটা আমরা প্রচুর শুনেছি সরকারি দলের নেতাকর্মীদের কাছ থেকে। প্রশ্ন হচ্ছে, যাদেরকে বহিষ্কার করা হয়েছিল 7,000+ নেতাকর্মীকে নির্বাচনের আগে সবার বহিষ্কারাদেশ আপনি উজ্জ্ব করলেন কেন? সবাই আর চাঁদাবাজি করবে না এই মর্মে কোনো হুজুরের কাছে বায়াত নিচ্ছে, ওয়াদা করছেন? মানে কিসের ভিত্তিতে আপনি করলেন? দ্বিতীয়ত হচ্ছে, আগে বলেছিলেন আপনার হাতে তো ক্ষমতা নাই, ফৌজদারি অপরাধের বিচার তো আমরা করতে পারবো না। এখন তো আপনার কাছে ক্ষমতা আছে, আপনি নির্বাচিত হয়ে আছেন, থানা পুলিশ তো আপনার নিয়ন্ত্রণে, কাউকে তো ধরেন নাই, ধরছেন, কাউকে গ্রেফতার করছেন? চট্টগ্রামে দেখলাম স্মার্ট গ্রুপের যিনি মালিক, একজন বড় ব্যবসায়ী, তার বাড়িতে বিএনপির মানে সন্ত্রাসী বাহিনী 2 দিন 3 দিন ধরে খালি গোলাগুলি করছে চাঁদার জন্য, টাকার জন্য। তাদের সাথে আবার বিদেশে থাকে এইরকম সন্ত্রাসীদের লেনদেন আছে, সম্পর্ক আছে। কাউকে ধরেছেন? ধরেন নাই তো। সিটি কলেজের মারামারি সারা বাংলাদেশ দেখলো। কোন দলের কোন পদে থাকা কোন কলেজের ছাত্রদল নেতা হাতে রামদা ক্যারি করতেছে, কাউকে ধরেন নাই তো, পুলিশ কোনো মামলা করে নাই তো। শাহবাগে ডাকসু নেতৃবৃন্দকে যে মারল থানার ভিতরে, পুলিশ তো নিজেও মামলা করে নাই, ডাকসু নেতৃবৃন্দর মামলাও পুলিশ নেয় নাই। তাহলে এই বাংলাদেশের বিরুদ্ধেই তো আমাদের লড়াই ছিল, যে আমরা এই বাংলাদেশে ফেরত যেতে চাই না। আমরা তো চাচ্ছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে আমি ন্যায্যতা পাবো, মামলা করা, অধিকার চাওয়া, অধিকার নষ্ট হয়ে গেলে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন দায়িত্ব নেবে, সেই জায়গাটাই তো আমরা চেয়েছিলাম। ঈদের আগের কথা আপনার মনে আছে, এক ব্যবসায়ীকে বিএনপির নেতা হেনস্থা করলো, সে নাকি তারেক রহমানের বন্ধু, কারণ সে অফারে পাঞ্জাবি সেল করতেছে, তার দোকানে ব্যবসা বেশি হইতেছে, তার দোকান বন্ধ করে দিল। আপনারা দেখছেন। আইনজীবীরা ধর্ষকদের পক্ষে না, আইনজীবীদের বিষয় হচ্ছে যে কোনো নাগরিকের আইনি সেবা পাবার অধিকার আছে। নাগরিক যিনি ধর্ষক, খুনি, সে তো বাংলাদেশের নাগরিক, তো তার একটা আইনি সেবা পাইতে হবে না? আইনের ভিতরে বলে দেওয়া আছে যে আপনি সর্বোচ্চ সাজা পাওয়ার যোগ্য হলেও অনেক সময় শাস্তির মেয়াদ কমানোর সুযোগ আছে। তো সেই কথাটা কে বাস্তবায়ন করতে পারবে? যিনি খুনের মামলার আসামি তিনি তো পারবেন না। দেখবেন যে কারাগারে যারা ভালো আচরণ করে ওদের শাস্তির মেয়াদ কমায় দেওয়া হয়, 30 বছরের জায়গায় 22 বছরে ছেড়ে দেয়, 23 বছরে ছেড়ে দেয়। কেন? কারণ যাওয়ার পরে উনি ভালো ব্যবহার করেছেন, লেখাপড়া করেছেন, কোর্স করেছেন, অনেক কিছু করেছেন। তো এই জন্য হচ্ছে এই বিষয়গুলোতে সহযোগিতা করতে তো আইনজীবী লাগবে। এই জন্য হচ্ছে দয়া করে সাংবাদিক ভাইরা আইনজীবীদেরকে এই পয়েন্টে করবেন না যে অমুক খুনির পক্ষে, আবরার ফাহাদের খুনির পক্ষে অমুক আইনজীবী কেন দাঁড়াবে। ভাই দাঁড়াইতে তো হবে, আইনজীবীর কাজ। দাঁড়ায় সে তো এটা বলছে না যে ভাই ও খুন করে না, ওরে মাফ করে দেন।
তার বক্তব্য সে আসলে ওই রাতে কি করেছে এই কথাটা তো একজন আইনজীবীর মাধ্যমে বলতে হবে তো তাকে, তার একটা বক্তব্য আছে না, এই বক্তব্যটা তাকে দিতে হবে। বিচার এখানে যেটা দেখলাম সে অলরেডি স্বীকার করেছে, তো স্বীকার করলে তো আপনি চাইলে 1 সপ্তাহ ফাঁসি দিয়ে দিতে পারেন, আর তো বিচার হওয়ার কিছু নাই। আপনি এখানে ট্রায়াল কোর্টে মামলার কনভিকশনের রায় দিবে, তো যেহেতু স্বীকার করেছে সে তো আর আপিল করবে না, তো আপিল না করলে এরপরে আপনি আপিল বাস্তবায়ন করবেন। সরকারের একটা ডেডলাইন আছে যে তারা 6 মাসের ভিতরে বিচার প্রক্রিয়া শেষ করতে চায়। বিচারিক প্রক্রিয়া দিন তারিখ দিয়ে শেষ করবার চেষ্টা করাটা ভালো না। আমাদেরকে যে দাবিটা তুলতে হবে ন্যায্য বিচারের দাবি, এবং সেটা দ্রুত করবার জন্য চেষ্টা করা, এবং স্পেশাল ট্রাইব্যুনাল আছে এই কাজগুলো করবার জন্য। চাইলে এটা 7 বছরের নাটক করবার দরকার নাই, এটা 3 মাস 6 মাসে করা সম্ভব, যেহেতু আপনার এখন ডিএনএ স্যাম্পলিং আছে। সোনার বাংলার প্রবলেম হচ্ছে যে আপনার আইন পরিবর্তন না হওয়ার কারণে ডিজিটাল ফরেন্সিক অনেক এভিডেন্স কোর্টে প্রডিউস করা যায় না। এখন মান্দাদার আমলে দেখছো কি না, দেখছি, কইছিলা, কেমনি দেখছো, এগুলো বর্ণনা করা লাগে আর কি। তো এখন সিসিটিভি, ফরেন্সিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্সের কারণে যেটা হচ্ছে, মামলার আপনার তথ্য উপাত্ত রাষ্ট্রের কাছে, কোর্টের কাছে পেশ করাটা সহজ হয়ে গেছে। তাই সরকার চাইলে, রাষ্ট্র চাইলে এই মামলা খুব দ্রুত শেষ করতে পারবে, কিন্তু সেটা দিন তারিখ দিয়ে না। আপনি মাঝখানে দেখেছেন একজন আলেমকে, একজন মসজিদের ইমামকে ধর্ষণের মামলায় গ্রেফতার করে 1 মাস জেল খাটানো হয়েছে। পরে কিন্তু ডিএনএতে মামলাতে আসছে যে আপনার এই আলেম, এই ইমাম সাহেব এটার সাথে জড়িত না। এখন আবার উল্টা দিকে চিন্তা করেন, যেন তেনভাবে যদি বিচার করতে চান, দ্রুত বিচার করতে চান, তাহলে এই ইমাম সাহেব কিন্তু পাগল হয়ে গেছেন, উনি কিন্তু হাসপাতালে ভর্তি। কারণ সম্মানের মর্যাদার জায়গায় চিন্তা করেন যে একজন আলেম যিনি মসজিদের ইমাম, তাকে আপনি ধর্ষক বানাইছেন, ওই সমাজে আপনি তাকে কোন জায়গাতে নামিয়ে দিয়েছেন। এবং পুরো বাংলাদেশের যে শাহবাগী সুশীল শুভেন্দুরা আছে, এরা সবাই উঠে পড়ে লাগছে এই যে হুজুর ধর্ষক। অতএব বিচার করতে হবে ন্যায্যতার প্রশ্নে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে সমস্যা যেটা হচ্ছে, আপনি চেতনার বিচার করতে গেলে যেটা হবে, নিরপরাধ মানুষ বিচারের মুখোমুখি হতে পারে। এটা আমাদের জন্য কাম্য না। আমরা চাই ন্যায্য বিচার, সুবিচার, কারো প্রতি যেন কারো জুলুম না হয়, এটা দ্রুততার সাথে করা দরকার, এবং রাষ্ট্র চাইলে সেটা করা সম্ভব। আমরা বারবার বলেছি, এবং জুলাই জাতীয় সনদ, সংস্কার, অর্ডিন্যান্স, এই প্রত্যেকটা জায়গাতেই তো এটা বহুদিনের আকাঙ্ক্ষার জায়গা। মাজদার হোসেন মামলা আপনার সেই 111-এর সময় থেকে চলে আসা একটা সিদ্ধান্ত, এবং সেই জাজকে ব্যাপারে বলা হচ্ছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন, এখন আইনমন্ত্রী, উনি বলেছেন ওর কাছে নাকি টাকা চেয়েছে। 1.5 কোটি টাকা ঘুষের লেনদেন টেনদেন হওয়ার একটা ব্যাপার, 3 কোটি টাকার একটা লেনদেন টেনদেন হয়েছে। ওই যিনি বাদী ছিলেন মাজদার হোসেন মামলার জাজ, এটা বলবার মধ্য দিয়ে কি আসলে বিচার বিভাগ আলাদা করবার যেই মামলাটাকে ছোট করা হচ্ছে কিনা, হেয় করা হচ্ছে কিনা? এর থেকে বড় বিষয় হচ্ছে যে এইটা তো করা হবে বলে আমরা সবাই একমত হয়েছিলাম। এখানে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেখানে আপনি অনেক কথা বলছেন যে আমাদের মতো করে করব, আমাদের মতো করে করব, অধিকতর ভালো আইন নিয়ে আসবো। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট ছিল না সেটা কেন র্যাটিফাই করলেন না? অতএব আমাদের পজিশন খুব পরিষ্কার, আমরা চাই যেই সংস্কারটা সম্মতির ভিত্তিতে হয়েছে সেটা চলমান থাকা উচিত। বিচার বিভাগের স্বাধীনতা, জাজদেরকে একটা নিরপেক্ষ অ্যাপয়েন্টমেন্ট কমিশনের মাধ্যমে অ্যাপয়েন্ট করা, দলীয় ব্যানারে বিভিন্ন চেম্বার থেকে জাজ অ্যাপয়েন্ট করার যে বাজে কালচার আছে, এগুলো বন্ধ করা দরকার। বিচার বিভাগ স্বাধীন না থাকলে কি হতে পারে, খায়রুল হকের কেয়ারটেকারের মামলা থেকে শুরু করে সিনহা সাহেবের মামলা, এগুলো সব আমরা দেখেছি। বাংলাদেশে গত 17 বছরে ফ্যাসিবাদ কায়েম হওয়ার পিছনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক রোল প্লে করেছে, তার ভিতরে বিচার বিভাগ একটা। অতএব আমরা যদি বাংলাদেশটাকে বদল দেখতে চাই, তাহলে বিচার বিভাগের এই সংস্কারগুলো করতেই হবে, কোনো বিকল্প নাই। ধন্যবাদ।